ওয়েলকাম। আজকে আমি ক্লাস 12-এর ভূগোলের দ্বিতীয় অধ্যায় ক্ষয়চক্র নিয়ে আলোচনা করব। আজকে আমরা জানব যে ক্ষয়চক্র কী, কে প্রথম ক্ষয়চক্র সম্পর্কে ধারণা দিয়েছেন, এর বিষয়বস্তুই বা কী, কীভাবে ক্ষয়চক্র কাজ করে, সেগুলো সম্পর্কে আজকে আমরা জানব। ক্ষয়চক্রের গঠন ও প্রক্রিয়া, সাইকেল অফ ইরোশন, মেকানিজম অ্যান্ড প্রসেস। ক্লাস 10-এ তোমরা নদীর কাজ, বায়ুর কাজ, হিমবাহের কাজ প্রভৃতি প্রাকৃতিক শক্তি সম্পর্কে পড়েছ, কিন্তু আজকে আমরা এই সব যেগুলো হলো তার ভূমিরূপের উত্থান, তার গঠন, কিভাবে কাজ করে চলেছে সেই সম্পর্কে জানব। প্রথমে আমরা জানব যে ক্ষয়চক্র কাকে বলে। প্রকৃতির রাজ্যে সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত ভাঙা গড়ার কাজ চলছে এবং চলবে। ভূপৃষ্ঠের পরিবর্তন একটা জটিল ও মিশ্র প্রক্রিয়া, কারণ পরিবর্তনকারী শক্তিগুলো তাদের ক্ষয়, বহন আর সঞ্চয়। তোমরা নদীর কাজে পড়েছ বা হিমবাহের কাজেও পড়েছ, বায়ুর কাজেও পড়েছ, যে প্রত্যেকে ক্ষয়ও হচ্ছে, বহনও হচ্ছে, সঞ্চয় হচ্ছে। এই ক্ষয়, বহন ও সঞ্চয় কাজের মাধ্যমে ভূত্বকের অনবরত পরিবর্তন ঘটিয়ে চলেছে। পরিবর্তনকারী শক্তিগুলো মানে প্রাকৃতিক শক্তিগুলো। ভূবিজ্ঞানী হ্যাক তিনি কি বলেছেন ক্ষয়চক্র সম্পর্কে? না, কোনো একটি বিষয়ের আরম্ভ ও শেষ একই জায়গায় ঘটলে তাকে চক্র বলছে। ভূমিরূপের সৃষ্টি ও বিনাশ চক্রাকারে আবর্তিত হলে তখন তাকে বলা হয় ক্ষয়চক্র। ডেভিসের মতে যে কোনো ভূমিভাগের একটি সুনির্দিষ্ট জীবন ইতিহাস আছে এবং এই জীবনকালের মধ্যে ক্রমিক পর্যায়ে ভূমিচিত্রটির নিয়মিত পরিবর্তনগুলো প্রকাশ পায়। ফলে ভূমিচিত্র আদি অবস্থা থেকে পর্যায়ক্রমে শেষ পরিণতিতে পৌঁছায়। তাই ক্ষয়চক্র বলতে বোঝায় কোনো অঞ্চলের সৃষ্টি থেকে বিনাশ পর্যন্ত ভূমিরূপের সব রকম পর্যায়ের সম্মিলিত অবস্থার বারংবার পুনরাবৃত্তি। এই ক্ষয়চক্রকে সম্পর্কে প্রথম 1899 সালে ডেভিস আর্দ্র জলবায়ু অঞ্চলের উপর ভিত্তি করে সর্বপ্রথম ক্ষয়চক্র সম্পর্কে ধারণা দিয়েছিলেন। তিনি কেন একে ভাগ করেছেন কীভাবে? না, স্বাভাবিক ক্ষয়চক্র, শুষ্কতার ক্ষয়চক্র, হিমবাহের ক্ষয়চক্র। স্বাভাবিক ক্ষয়চক্র কি? না, স্বাভাবিক ক্ষয়চক্র বা একে নদী ক্ষয়চক্র কেন বলছে? যে কেননা পৃথিবীর প্রায় 70% ভূমিরূপ নদীর ক্ষয়কাজের মাধ্যমে হয়। সেই জন্য আমরা যা ভূমিরূপ দেখতে পাই তার অধিকাংশ নদীর দ্বারা সৃষ্টি। যেহেতু নদীর মাধ্যমে গঠিত পরিবর্তিত হয়, তাই নদীর দ্বারা সম্পন্ন ক্ষয়চক্রকে আমরা স্বাভাবিক বা নদীর ক্ষয়চক্র বলে। 1899 সালে প্রথম ডেভিস এই ক্ষয়চক্র সম্পর্কে ধারণা দিয়েছেন। তারপরে তিনি বলেছেন যে শুষ্কতার ক্ষয়চক্র 1905 সালে তিনি শুষ্কতার ক্ষয়চক্র সম্পর্কে কী বলেছেন? না, উষ্ণ মরু জলবায়ু অঞ্চলের প্রধান ক্ষয়কারী শক্তি বায়ুপ্রবাহ। মরু অঞ্চলের প্রধান, তোমরা দেখেছো আবহাওয়া বিকারে যে হয়, তো প্রধান ক্ষয়কারী শক্তি হলো বায়ুপ্রবাহ। এই বায়ুপ্রবাহের সাহায্যে ক্ষয়চক্র সম্পন্ন হয় বলে তাকে শুষ্কতার ক্ষয়চক্র বলে। তারপরে তিনি 1900 সালে তিনি হিমবাহ ক্ষয়চক্র সম্পর্কে ধারণা দিয়েছেন যে তুষারপাত অধ্যুষিত শীতল জলবায়ু অঞ্চলে প্রধান শক্তি হলো হিমবাহ। এই হিমবাহ দ্বারা সম্পন্ন ক্ষয়চক্রকে তিনি হিমবাহ ক্ষয়চক্র বলেছেন। এছাড়া আমরা অন্যান্য ক্ষয়চক্রও দেখতে পাই, যেমন সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে সামুদ্রিক ক্ষয়চক্র, চুনাপাথরযুক্ত অঞ্চলে, কাস্ট অঞ্চলে ক্ষয়চক্র দেখতে পাওয়া যায়। এবার আমরা ডেভিসের নর্মাল সাইকেল অফ ইরোশন বাই W.M. ডেভিস, যেহেতু ডেভিস সর্বপ্রথম এই ধারণাটা দিয়েছেন, সেই জন্য ডেভিসের তত্ত্বতে কী বলছে, ব্যাখ্যাতে কী বলছে, যে
এটা হচ্ছে মরিস ডেভিসের ছবি। বিংশ শতকের পূর্বে অর্থাৎ 1899-এর আগেই ভূমিভাগের ক্ষয়ের ব্যাপারে মাত্রিক ধারণা তৈরি হয়। 1899 সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক উইলিয়াম মরিস ডেভিস সর্বপ্রথম ক্ষয়চক্র ধারণাটি বিজ্ঞানসম্মতভাবে উপস্থাপনা করেন। তার মতে ভূমিরূপ হল গঠন, প্রক্রিয়া ও পর্যায়ের সম্মিলিত ফল। ভূমিরূপ বিবর্তনের এই মডেল তিনি চার্লস ডারউইনের প্রকাশিত দ্য অরিজিন অফ স্পেসিস নামক গ্রন্থের জীবজগতের বিবর্তনের সূত্র অনুসরণ করে তৈরি করেন। ডেভিস এই সূত্রকে অনুসরণ করে বলেন যে কি না, বিভিন্ন জীবের মতো ভূমিরূপকেও বিবর্তনের দৃষ্টিভঙ্গিতে দেখা উচিত। তিনি 1884 থেকে 1899 এই 16 বছরের কাজের ভিত্তিতে স্বাভাবিক ক্ষয়চক্র মডেল তৈরি করেন। তার এই মতবাদটি ঢাল হ্রাস মতবাদ বা স্লোপ ডিক্লাইন থিওরি নামে পরিচিত। উইলিয়াম মরিস ডেভিস এই আমেরিকান ভৌগোলিক, আবহবিদ, ভূতত্ত্ববিদ এবং ভূমিরূপবিদকে বলা হয়, কি বলা হয় না, আমেরিকান ভূগোলের জনক। তিনি 1889 সালে পেনসিলভেনিয়ায় নদী উপত্যকা নিয়ে তার বিখ্যাত ক্ষয়চক্র মতবাদ প্রকাশ করেন। তা ওনার মতে, ডেভিসের মতে কি না, প্রত্যেক ভূমিরূপী সেই অঞ্চলের গঠন, ক্ষয়কার্যের প্রক্রিয়া এবং সময় বা পর্যায়ের উপর নির্ভরশীল। এই যে গঠন, ক্ষয়কার্যের প্রক্রিয়া, সময়, এর উপরে নির্ভরশীল। গঠন বলতে তিনি কি বলেছেন না, তিনি শিলার কাঠিন্য, প্রবেশ্যতা, নতি, ভাঁজ, চ্যুতি বা স্তরান্তর সম্পর্কে বুঝিয়েছেন। প্রক্রিয়া বলতে নদী, বায়ু, হিমবাহ, বৃষ্টিপাত, উত্তাপ, সমুদ্র তরঙ্গ এবং সময় বলতে বুঝিয়েছেন। এবং সময় বলতে কোনো ভূমিরূপের ওপর ক্ষয়কারী শক্তিগুলো কতক্ষণ কাজ করছে এবং ভূমিরূপটির ক্ষয়ের কোন পর্যায়ে আছে সে সম্পর্কে নির্দেশ করেছেন। যেমন ধরো নদীর ক্ষয়কাজ, তোমরা তো পড়েছো নদীর ক্ষয়কাজের ফলে কী কী ভূমিরূপ সৃষ্টি হয় না, ভি আকৃতি, উচ্চগতিতে নদীর ভি আকৃতি হয়, গিরিখাত হয়, মধ্যগতিতে অশ্বক্ষুরাকৃতির হ্রদ হয়, মিয়েন্ডার হয়, নিম্নগতিতে বদ্বীপ দেখা যায়। সুতরাং এই ভি আকৃতি যেমন নিম্নগতিতে দেখা যায় না, বা অশ্বক্ষুরাকৃতির হ্রদ যেমন উচ্চগতিতে দেখা যায় না, তেমনি বদ্বীপও উচ্চগতিতে দেখা যায় না। সুতরাং কোনো অঞ্চলের ভূমিরূপ শিলার প্রকৃতির উপর নির্ভর করে গড়ে উঠেছে। এটাই তিনি বোঝাতে চেয়েছেন যে কোনো অঞ্চলের শিলার প্রকৃতি নির্ভর করে কি কোনো অঞ্চলের ভূমিরূপের ওপর। প্রক্রিয়া বলতে তিনি কি বলেছেন, প্রক্রিয়া বলতে যেমন ধরো নদী উচ্চগতিতে ভূমি ঢাল ও জলের পরিমাণ বেশি থাকে বলে, উচ্চগতিতে নদীর ভূমির ঢাল ও জলের পরিমাণ বেশি থাকে বলে ক্ষয়কাজ বেশি হয়। আবার নিম্নগতিতে জলের প্রবাহ কম ও ভূমির ঢাল কম বলে ক্ষয়কাজ কম হয়, সঞ্চয় বেশি হয়। সেই জন্য বিভিন্ন সময়ে ক্ষয়কাজের প্রক্রিয়া বিভিন্ন রকমের হয়। আর সময় বলতে তিনি কি বলেছেন না, ডেভিসের মতে কোনো অঞ্চলের ক্ষয়কাজ সময়ের উপর নির্ভর করে। এটি যে হঠাৎ হবে তা নয়, এটা কতক্ষণ ক্ষয়কারী শক্তিগুলো কতক্ষণ কাজ করছে এবং ভূমিরূপটির ক্ষয়ের কোন পর্যায়ে আছে সেই সম্পর্কে নির্দেশ করছে। এখানে তোমরা দেখো, ছবিতে দেখতে পাবে যে যৌবন, পরিণত, বার্ধক্য, এই যে ক্ষয়ের তিনটি পর্যায়, যৌবন, পরিণত, বার্ধক্য। ভূমিভাগের সর্বোচ্চ উত্থান, ভূমিভাগের যখন সর্বোচ্চ উত্থান হয় তখনই তার ক্ষয়ের শুরু হয়। ভূমিভাগ যখন উত্থানের সর্বোচ্চ পর্যায়ে চলে যায় তখনই ডেভিস বলছেন যে তখনই তার ক্ষয় পর্ব শুরু হয়ে যায়। তারপর ক্ষয় হতে হতে পরিণত হয়, যৌবন আসে, পরিণত হয়, তারপর বার্ধক্য হয় এবং শেষে সমুদ্রপৃষ্ঠে এসে মিশে যায়। তো এখানে দেখো তোমরা, এখানে এই ছবিটাতে পাবে এই যে ইউথ স্টেজ, ম্যাচুরিটি স্টেজ, এখানে যৌবন, আস্তে আস্তে দেখো ভূমিরূপ উপর দিকে উত্থান। এই যে এইখানটা দেখছো তোমরা, এই যে এইখানটাতে, এটা উত্থানের একদম
সর্বোচ্চ পর্যায়ে চলে গেছে, উঠে গেছে ভূমিরূপ, তারপর থেকে তার শুরু হয়ে গেছে কি ক্ষয়। দেখো আস্তে আস্তে ক্ষয় নিচের দিকে নামছে, নামতে নামতে এখানে পরিণত অবস্থায় চলে এলো, একদম পরিণত অবস্থায় একদম বার্ধক্য অবস্থায় চলে আসছে। এসে কি হচ্ছে মোনাডনক বা সমপ্রায় ভূমি, এগুলো এই যে মোনাডনকের টিলাগুলোকে বলছে মোনাডনক, এখানে সমপ্রায় ভূমি সৃষ্টি করছে। এই যে সুতরাং কি দেখতে পাচ্ছি যে ডেভিসের মতে ভূমিরূপের সৃষ্টি এই ক্ষয়কাজের ঘটন, প্রক্রিয়া ও সময়ের উপর নির্ভর করে। এইগুলোকে ডেভিসের ত্রয়ী বলা হয় বা ট্রায়ো অফ ডেভিস বলা হয়। তিনি এই ক্ষয়চক্র ধারণাটি কয়েকটি শর্তের ওপর নির্ভর করেছেন, কয়েকটি শর্ত বেঁধে দিয়েছেন। কী কী শর্ত? না, সমগ্র অঞ্চলটি অবশ্যই সমুদ্রতলের উপর অবস্থান করবে। দ্বিতীয় নম্বর কি বলেছে? উত্থান পর্বে ক্ষয়কার্য বিশেষ হবে না। উত্থান যখন হলো তখন ক্ষয় হবে না, উত্থান যখন শেষ পর্যায়ে চলে যাবে তারপরে ক্ষয় শুরু হবে। আবার অঞ্চলটি পর্যায়ক্রমে কঠিন ও কোমল শিলার সমন্বয়ে গড়ে উঠবে। অঞ্চলটি হতে হবে কখনো কঠিন কখনো কোমল শিলার সমন্বয়ে গড়ে উঠবে। আর কি বলছে? জলপ্রবাহজনিত ক্ষয় প্রাধান্য পাওয়ার জন্য অঞ্চলটির জলবায়ু আর্দ্র হওয়া আবশ্যক। আর্দ্র অঞ্চলের জলবায়ু সম্পর্কে তিনি বলেছেন। আর ভূমিরূপের বয়স অধিক হওয়া বাঞ্ছনীয়, কারণ সময় একটা ব্যাপার, ভূমিরূপের বয়স অধিক হওয়া বাঞ্ছনীয়। এরপরে তিনি কি বলছেন যে এই ভূমিরূপের বিবর্তনের ধারা আরও সহজভাবে বোঝানোর জন্য ডেভিস কতগুলো সরল ধারণা অনুসরণ করেছেন। কি বলেছেন? না, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় উল্লম্বভাবে ভূমির উত্থান হবে। এই যে এখানে যদি সমুদ্রপৃষ্ঠ ধরি, এখান থেকে উল্লম্বভাবে ভূমির উত্থান হবে। এই উত্থানের হার এতই দ্রুত হয় যে উত্থান পর্ব সমাপ্তির পূর্বে ভূবিভাগ বিশেষ ক্ষয়প্রাপ্ত হয় না। মানে উত্থান না হওয়া অবধি ক্ষয়কার্য শুরু হবে না, যেই উত্থান পর্ব শেষ হয়ে গেল তখনই তার ক্ষয়কার্য শুরু হয়ে গেল। আস্তে আস্তে দেখো এখানে ক্ষয়কার্য যেতে যেতে ইউথ স্টেজে গেল, তারপরে তোমার ক্ষয়কাজ শুরু হলো যৌবনে, তারপরে পরিণত পর্যায়ে এলো, তারপর তোমাদেরকে বার্ধক্য পর্যায়ে সমুদ্রপৃষ্ঠ থাকবে। আর ক্ষয় চলাচলকালে ভূমি সুস্থির অবস্থায় থাকে। এখানে দেখো এই ছবিতে দেখো একদম যৌবন অবস্থায় নদী নিম্ন ক্ষয় বেশি। তোমরা তো নদীর কাজের সময় পড়েছো যে উচ্চগতিতে নদীর ক্ষয় কাজ বেশি হয়। তো নদীর যৌবন পর্যায়ে এখানে কি বলছে? যৌবন পর্যায়ে নদীর নিম্ন ক্ষয় বেশি, পার্শ্ব ক্ষয় কম, পাশের দিকের ক্ষয় কম। আর পরিণত পর্যায়ে সেকেন্ড স্টেজে চলে এলো পরিণত পর্যায়ে, এখানে কি হয়? নিম্ন ক্ষয় পার্শ্ব ক্ষয় সমান, দুটোই সমান সমান। আর বার্ধক্য পর্যায়ে যখন চলে এলো তখন পার্শ্ব ক্ষয় বেশি, নিম্ন ক্ষয় হয়ে গেল কম এবং সঞ্চয়ও বেশি। এই যে ভূমিরূপগুলো এখানে সৃষ্টি হয়। এই সম্পর্কে ডেভিসের যে পর্যায়, তিনি ক্ষয়কাজকে তিনি তিনটে পর্যায়ে ভাগ করেছেন। তোমরা আগে পেলে পর্যায়গুলো, একটা হচ্ছে যৌবন, একটা হচ্ছে পরিণত, একটা হচ্ছে বার্ধক্য। এই পর্যায়ে কি বলেছে? যৌবন অবস্থায় কি বলেছে? না, অঞ্চলটিতে ভূমিভাগের উৎপত্তি সমাপ্ত হওয়ার পর ভূমির ঢাল বরাবর একটি অনুগামী নদী গঠিত হয় ও অনুগামী নদীর সাথে অনেক উপনদী মিলিত হয়ে ক্ষয়কার্য অগ্রগত হয়। এই পর্যায়ে যে বৈশিষ্ট্য ও ভূমিরূপগুলো লক্ষ্য করা যায়, মানে যৌবন পর্যায়ে একদম উত্থান হয়ে গেল, উত্থান শেষ, উত্থানের পরে শুরু হয়ে গেল কি? যৌবন পর্যায়ে ক্ষয়। কি বলছে? না, এখানে যে অনুগামী নদী গঠিত হয় ভূমির ঢাল বরাবর, এবং অনুগামী নদীর সঙ্গে অনেক উপনদী এসে মিলিত হয়। মিলিত হয়ে যখন প্রচুর জল নিয়ে যায় তখন ক্ষয়কার্য করতে করতে এগিয়ে যায়। এই পর্যায়ে যেসব ভূমিরূপগুলো হয় কী কী? না, এক নম্বর হচ্ছে ভূমির উচ্চতা ও ঢাল বেশি হয়, যেহেতু উচ্চ পর্যায় থেকে আসছে, যৌবন অবস্থা থেকে আসছে, এখানে ভূমির উচ্চতা ও ঢাল বেশি হয় এবং কয়েকটি প্রধান অনুগামী নদী ও অল্প সংখ্যক বড় উপনদী থাকায় নদীগুলো নিম্ন ক্ষয় করতে থাকে এবং সংকীর্ণ গভীর নদীখাত সৃষ্টি করে। 2 নম্বর কি বলছে? এই পর্যায়ে প্রশস্ত জলবিভাজিকা সৃষ্টি হয় এবং উপত্যকাগুলির আড়াআড়ি পার্শ্বচিত্র ভি আকৃতির হয়। এই যে জলবিভাজিকা দেখছো, জলবিভাজিকা সৃষ্টি হয়েছে এবং জলবিভাজিকা হয়েছে এবং নদী ভি আকৃতি হয়েছে। 3 নম্বর কি বলছে? নদীর গতিপথে জলপ্রপাত, খরস্রোত, ক্যাটারাক্ট ইত্যাদি সৃষ্টি হয়। এই পর্যায়ে অবঘর্ষ প্রক্রিয়াতে
নদীগর্ভে মন্থকূপ সৃষ্টি হয়, কঠোর। 5 নম্বর কি বলছে, এই পর্যায়ে নদীর আপেক্ষিক উচ্চতা সব থেকে বেশি হয়। 6 নম্বর হলো সাধারণভাবে প্রধান নদীর উপত্যকা ছাড়া অন্যান্য ছোট ছোট নদীর ক্ষেত্রে প্লাবনভূমির বিকাশ ঘটে না। 7 নম্বর কি বলছে, না নদীর মধ্যবর্তী অঞ্চল বা দোয়াব যথেষ্ট বিস্তার লাভ করতে পারে। 8 নম্বর বলছে নিম্নক্ষয়ের কারণে ভূমির বন্ধুরতা বৃদ্ধি পায়। এবার শেষ যৌবন অবস্থার শেষে নদীর সংখ্যা আস্তে আস্তে কমতে থাকে এবং ভূমিভাগটি ক্ষয়কার্যের ফলে একেবারে ব্যবচ্ছিন্ন হয়ে যায়। অন্যান্য পর্যায়ের তুলনায় যৌবন পর্যায়ের স্থায়িত্বকাল কম হয়। তারপরে কি বলছে, না পরিণত পর্যায়, সেকেন্ড স্টেজে চলে এলো। যৌবন অবস্থার শেষে ভূমিভাগটি থেকে যখন তার ভূ উত্থানের সময়কার সব চিহ্ন মুছে যায় তখন শুরু হয়ে যায় পরিণত পর্যায়। এই পর্যায়ে যে বৈশিষ্ট্য ভূমির লক্ষ্য করা যায় কী কী, না এই পর্যায়ে পরবর্তী নদী সৃষ্টি হয়, তখন নিম্নক্ষয় কমে যায়, পার্শ্বক্ষয় বেড়ে যায়। পরিণত পর্যায়ে নিম্নক্ষয় কমে যায়, পার্শ্বক্ষয় বেড়ে যায়, ফলে জলবিভাজিকাগুলো সংকীর্ণ আকার ধারণ করে এবং সুস্পষ্ট হয় ও শৈলশিলার মতো অবস্থা। যৌবন অবস্থায় যে হ্রদ বা জলপ্রপাত ছিল তা বিলুপ্ত হয়ে যায়। এই পর্যায়ে ভূমির বন্ধুরতা সব থেকে বেশি হয়। এই পর্যায়ে প্লাবন ভূমির ওপর নদী বাঁক, বালুচর, শোল বা মগ্ন চড়ার সৃষ্টি হয়। এই পর্যায়ে ভূমি ঢালের সাথে সামঞ্জস্য রেখে পর্যায়িত ঢালের সৃষ্টি হয়। আর 7 নম্বর কি বলছে, নদীর আড়াআড়ি পার্শ্বচিত্রের চেহারা ভি বা আই অপেক্ষা আরও চওড়া হয়ে যায়, কারণ নিম্নক্ষয় কমে যায়, তখন পার্শ্বক্ষয় বাড়তে থাকে। পরিণত পর্যায়ের স্থায়িত্বকাল যৌবন অপেক্ষা বেশি হয় কিন্তু বার্ধক্যের তুলনায় কম হয়। এইখানে দেখো উত্থান পর্ব, এই যে উত্থান পর্ব চলছে। উত্থান পর্ব যখন শেষ পর্যায়ে চলে গেল, এখানে দুটো ভাগ করছে, একটা উচ্চতা আর একটা সময়। উত্থান পর্বে যখন শেষ হয়ে যায় তখন তা শুরু হয়ে যায় যৌবন পর্যায়। এই যে যৌবন পর্যায় হয়ে গেল, এ বি হচ্ছে যৌবন পর্যায়, এখান থেকে শুরু হয়ে যায় প্রাথমিক বন্ধুরতা, এখান থেকে যৌবন পর্যায়ে শুরু হয়ে যায়। এই যে সি ডি দেখছে সর্বোচ্চ বন্ধুরতা, পরিণত পর্যায়ে ঢুকে যায়। আর ই এফ একদম শেষে দেখা আছে বার্ধক্য পর্যায়, মানে এইখানে। এইটা হচ্ছে মূল নদীর খাতের উচ্চতা। এইভাবে পরিণত পর্যায় হয়। 3 নম্বর হচ্ছে বার্ধক্য পর্যায়। বার্ধক্য পর্যায়ে কি বলছে, না ক্ষয়চক্রের শেষ অবস্থা হলো বার্ধক্য পর্যায়। এই সময় নিম্নক্ষয় একেবারে বন্ধ হয়ে যায় এবং পার্শ্বক্ষয় চলতে থাকে। এই পর্যায়ে কী কী ভূমিরূপ দেখা যায়, না এই পর্যায়ে উপনদীর সংখ্যা পরিণত অবস্থা থেকে কম কিন্তু যৌবন অবস্থা থেকে বেশি হয়। এখানে জলবিভাজিকার বিলুপ্তি ঘটে। এই পর্যায়ে অশ্বক্ষরাকৃতি হ্রদ, বিনুনি আকৃতি জলনির্গম প্রণালী, স্বাভাবিক বাঁধ, বালিয়াড়ি প্রভৃতি গঠিত হয়। এই ভূমিভাগটি একটি সমতল ভূমিতে পরিণত হয়, যাকে ডেভিস পেনিপ্লেন বা সমপ্রায় ভূমি নাম দিয়েছেন। এই নদী তার ক্ষয়ের শেষ সীমায় যখন পৌঁছায়, অর্থাৎ সম্পূর্ণ অঞ্চলটা বৈচিত্র্যহীন প্রায় সমতল ভূমিতে পরিণত হয়, তখন তাকে ডেভিস পেনিপ্লেন বা সমপ্রায় ভূমি নাম দিয়েছে। এই পেনিপ্লেনের মাঝে, এই যে এখানে দেখো তোমরা দেখতে পাবে সমপ্রায় ভূমি একদম পৌঁছায়। এই পেনিপ্লেনের মাঝে যদি কোনো ছোট ছোট টিলা দেখা যায়, ক্ষয় প্রতিরোধকারী কঠিন শিলাগঠিত টিলা বা অবশিষ্ট পাহাড় অবস্থান করে, তখন তাকে আমরা বলছি মোনাডং। এটা কোথায় দেখা যায় না, যেমন ঝাড়খণ্ডের গালুডিতে পাট মাহুলিয়া এরকম একটা মোনাডং, ঝাড়খণ্ডের গালুডিতে পাট মাহুলিয়া এরকম একটা মোনাডং। যে নদী তার ক্ষয়ের নিম্ন সীমার যখন পৌঁছায়, অর্থাৎ সম্পূর্ণ অঞ্চলটি যখন বৈচিত্র্যহীন প্রায় সমতল ভূমিতে পরিণত হয়, তখন এটা পেনিপ্লেন বা সমপ্রায় ভূমিতে পরিণত হয়। তাকে ডেভিস বলছেন যে, এবং এর মধ্যে যখন ছোট ছোট পাহাড় বা অবশিষ্ট পাহাড় দেখা যায়, টিলা দেখা যায়, তখন তাকে বলছি আমরা
তখন ডেভিস তাকে বলেছেন মোনাডা। এই বার্ধক্য পর্যায়ে ততদিন পর্যন্ত চলে যতদিন পর্যন্ত না কোনো ভূমির পুনরায় উত্থান ঘটে। এই অবস্থাকে ক্ষয়চক্রের পুনরুজ্জীবন বা দ্বিতীয় ক্ষয়চক্র বলে। আর 7 নম্বর কি বলছে, মোহনায়, মানে নদী যখন একদম শেষে পড়ছে সমুদ্রপৃষ্ঠে, মোহনায় প্রধান নদীগুলো সমস্ত শাখা নদীতে বিভক্ত হয় এবং বদ্বীপ গঠন করে। এখানে বিভিন্ন রকম, এই যে আস্তে আস্তে দেখো উত্থান হয়ে গেল, শেষ উত্থানের পর শুরু হয়ে গেল যৌবন, ক্ষয় শুরু হলো, ক্ষয় শুরুর পর আস্তে আস্তে পরিণত, এখান থেকে চলে এলো আস্তে আস্তে মূল উপত্যকা তলদেশ রেখা, ক্ষয়ের সীমা, সর্বোচ্চ জলবিভাজিকা রেখা, এইভাবে আস্তে 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 উচ্চতা এবং সময় নিয়ে এইভাবে চলবে। এইখানে দেখো উত্থানের ফলে, ক্ষয়ের ফলে প্রভাব না থাকলে ভূমিভাগ, যদি উত্থান হতো, ক্ষয় যদি না হতো, তাহলে ভূমিরূপটা কোথায় গিয়ে পৌঁছতো? এইখানে পৌঁছতো। যে উত্থান হতো কিন্তু ক্ষয়ের প্রভাব যদি না থাকতো তাহলে এই জায়গায় এসে পৌঁছতো, কিন্তু উত্থানের সঙ্গে ক্ষয় হয় বলে আস্তে আস্তে এইভাবে চলে আসে এবং জলবিভাজিকা উচ্চতা হয়, মূল নদী খাতের উচ্চতা আস্তে আস্তে এইভাবে হয়, আস্তে আস্তে সমুদ্রপৃষ্ঠে চলে যায়। এই যে এখানে ইউথফুল, ম্যাচিওর, ওল্ড স্টেজ আছে। এরপরে কিন্তু এই যে ডেভিস যে তিনি তত্ত্বগুলো দিয়েছেন, এই সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানী, ভূবিজ্ঞানী যেমন পেঙ্ক, হ্যাক, কিং, সেলার, স্মিথ, ক্রিকমে, টার প্রভৃতি বিজ্ঞানীরা বিভিন্ন রকম সমালোচনা করেছেন। কি ডেভিস বলেছেন যে ভূমির উত্থান ঘটবে হঠাৎ এবং দ্রুত হারে, কিন্তু পেঙ্ক বলেছেন যে বাস্তবে দেখা গেছে ভূমি উত্থিত হয় অত্যন্ত আস্তে আস্তে। 2 নম্বর কি বলছে না, ডেভিসের ধারণা অনুযায়ী যৌবন পর্যায়ে শুরুর আগেই উত্থান পর্ব শেষ হবে, কিন্তু পেঙ্ক সমালোচনা করে বলেছেন কি না, উত্থান বার্ধক্য অবস্থা পর্যন্ত চলতে থাকবে। 3 নম্বর কি, ডেভিসের মতে ভূমির উত্থান পর্ব শেষ হলে ক্ষয়কার্য শুরু হয়। আগেই বলেছি যে উত্থান যখন শেষ হয়ে গেল তারপরে ক্ষয়কার্য শুরু হয়, সে ডেভিসের মতো। কিন্তু পেঙ্ক বলেছেন যে ভূমির উত্থান ও তার ওপর বিভিন্ন প্রাকৃতিক শক্তি দ্বারা ক্ষয়কার্য একই সঙ্গে চলে। যেখানে ডেভিস বলেছে উত্থান পর্ব শেষ তারপরে ক্ষয়কার্য শুরু হয়, পেঙ্ক বলছে না, তা হবে না, ভূমির উত্থান এবং তার ওপর বিভিন্ন প্রাকৃতিক শক্তি দ্বারা ক্ষয়কার্য একই সঙ্গে চলবে। 4 নম্বর কি, ডেভিসের ধারণা অনুযায়ী দীর্ঘকাল ভূমি সুস্থির থাকবে, কিন্তু বাস্তবে এটি সম্ভব নয়। হ্যাক কি বলছেন, হ্যাকের গতিশীল ভারসাম্য তত্ত্ব অনুযায়ী ক্ষয়চক্র বলে বাস্তবে কিছুই নেই, ভূমির গঠন অনুযায়ী বিভিন্ন স্থানে বিভিন্ন ভূমিরূপ সৃষ্টি হয়। 6 নম্বর কি না, ডেভিস সময়কে বেশি গুরুত্ব দিয়েছেন। ডেভিস বলছেন সময় আস্তে 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 আস্তে, কিন্তু পেঙ্ক বা হ্যাকের মতে সময় নয়, ভূমিভাগের উত্থানের গতির সঙ্গে সঙ্গতি রেখে ভূমিরূপের বিকাশ ঘটে। সময়ে যে হচ্ছে তা নয়, ভূমিরূপের ভাগের উত্থানের গতি যেমন থাকবে তার সঙ্গে সঙ্গতি রেখে ভূমিরূপের বিকাশ হবে। 7 নম্বর কি বলছে, ডেভিসের মতে বার্ধক্য অবস্থায় প্রধানত শৈলশিরার নিম্নক্ষয়ের জন্য ভূমিভাগটির উচ্চতা কমে যায়, কিন্তু পেঙ্কের মতে শৈলশিরাগুলো পশ্চাৎমুখী ক্ষয়ের জন্য ভূমিভাগটির উচ্চতা কমে যায়। 8 নম্বর কি, ডেভিস ক্ষয়চক্রের পর্যায়গুলোকে যৌবন, পরিণত, বার্ধক্য 3 ভাগে ভাগ করেছে। দেখবে তোমরা আগে যৌবন, পরিণত, বার্ধক্য 3 ভাগে ভাগ করেছে, কিন্তু বিজ্ঞানী পেঙ্ক ভূমির বিবর্তনকে বর্ধমান, সমরূপ ও ক্ষীয়মান এই 3 ভাগে ভাগ করেছে। মানে ডেভিস এখানে যৌবন, পরিণত, বার্ধক্য, যে উত্থান যখন শেষ পর্যায়ে চলল, উত্থানের পর শুরু হয়ে গেল যৌবন, পরিণত, বার্ধক্য, এইভাবে ভাগ করেছেন। বিজ্ঞানী পেঙ্ক বলছে না, এই যৌবন, পরিণত, বার্ধক্য নয়, এই ভূমি বিবর্তনকে তিনি বর্ধমান, সমরূপ ও ক্ষীয়মান এই 3 ভাগে ভাগ করেছেন। যাই হোক, ডেভিসের এই যে ক্ষয়চক্র প্রথম তিনি দিয়েছিলেন, এই ক্ষয়চক্রটি সমালোচিত হলেও এর কয়েকটি উল্লেখযোগ্য গুরুত্ব আছে। কী কী গুরুত্ব না, ডেভিস প্রথম ক্ষয়চক্র ধারণাটিকে বিজ্ঞানভিত্তিকভাবে ব্যাখ্যা করেন। 2 নম্বর কি, ডেভিস তার ক্ষয়চক্রটিকে একটি মডেলের মাধ্যমে প্রকাশ করেন, ফলে এটি বুঝতে সুবিধা হয়। 3 নম্বর কি, তার এই তত্ত্ব থেকে ক্ষয়সীমা, পর্যায়িত নদী, পার্শ্বচিত্রের সামঞ্জস্য প্রভৃতি ভূমিরূপ বিশ্লেষণের বিষয়গুলির সঠিক প্রয়োগ ঘটিয়েছে।
যে ক্ষয়সীমা, পর্যায়িত নদী, পার্শ্বচিত্রের সামঞ্জস্য প্রভৃতি ভূমিরূপ বিশ্লেষণের বিষয়গুলোর সঠিক প্রয়োগ করবে। এই যে দেখো উত্থান হয়ে গেল একদম, এখানে দেখো উচ্চতা, এখানে তারপর উত্থান যেই শেষ হয়ে গেল ক্ষয় পর্ব শুরু হয়ে গেল। এবার আস্তে 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 সমুদ্রপৃষ্ঠে মিশে গেল, আবার ভূমির উপর উত্থান শুরু হলো। এইটাই বলছে চক্র, এটাই বলছে ক্ষয়চক্র, যে উত্থান যখন শেষ পর্যায়ে চলে যায় তারপরে শুরু হয়ে যায় তার ক্ষয় পর্ব। এই আস্তে আস্তে ক্ষয় পর্বের এবার যৌবন, পরিণত, বার্ধক্য, এইভাবে করতে 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 বার্ধক্য অবস্থায় আবার সমুদ্রপৃষ্ঠে চলে আসে, আবার শুরু হয়ে যায় ভূমিভাগের উত্থান, আবার চলে আসে সর্বোচ্চ। এইভাবেই দেবী ক্ষয়চক্রটিকে বর্ণনা করেছে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। you